সম্মানিত দর্শক, আমন্ত্রণ ইউসিবি টু দ্য পয়েন্টে। আমি তারিকুল ইসলাম মাসুম আছি আপনাদের সঙ্গে। যে যেখান থেকে যুক্ত হয়েছেন শুভেচ্ছা সবাইকে, ভালো আছেন সেই প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। আলোচনার বিষয়ে নির্বাচন ও সেফ এক্সিট। নির্বাচন ও সেফ এক্সিট। সেফ এক্সিট মানে নিরাপদ প্রস্থান। এখানে যাদের নিরাপদ প্রস্থানের কথা বলা হচ্ছে বা যাদের নিয়ে আলোচনা হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদের সদস্যদের সেফ এক্সিটের বিষয়ে কথা বলা হচ্ছে। আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন মোস্তফা কামাল, সাংবাদিক এবং লেখক, কলামিস্ট। আপনাকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক, আমাদের সাথে আরও উপস্থিত আছেন মোহাম্মদ শেখ সাদি, যুগ্ম আহ্বায়ক, কুষ্টিয়া জেলা বিএনপি এবং চেয়ারম্যান অ্যাসিওর গ্রুপ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমরা যখন কথা বলছি, এই কিছুদিন ধরেই সেফ এক্সিট শব্দটি এসেছে। এনসিপির পক্ষ থেকে প্রথম সম্ভবত এই কথাগুলো বলা হয়েছিল এবং সরকারের উপদেষ্টারাও এই বিষয়ে কথা বলেছেন, তার জবাব দিয়েছেন। কেউ কেউ বলেছেন সেফ এক্সিটের বিষয়ে তারা চিন্তা করছেন না, জনগণের বা দেশের সেফ এক্সিটের কথা তারা চিন্তা করছেন, তারা দেশ ছেড়ে কোথাও যাবেন না। এই সেফ এক্সিটের কথাগুলো আমরা শুনেছিলাম তত্ত্বাবধায়ক সরকারের সময় 111-এর পরে। ফখরুদ্দিন আহমেদ যখন প্রধান উপদেষ্টা ছিলেন, মঈন উ আহমেদ তখন ছিলেন সেনাবাহিনীর প্রধান, তাদের সরকারও একটা নির্বাচন দিয়েছে, সেখান থেকে তারা এক্সিট নিয়েছেন। সেফ কি সেফ না সে বিষয়ে তো কথা বলা যাবে না, কারণ আমরা সেই সময়ের মাননীয় প্রধান উপদেষ্টাকে আর বাংলাদেশে দেখিনি, মঈন আহমেদকেও দেখিনি সেই সময়ের সেনাপ্রধান। এই সময়ের সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছিলেন 5 আগস্ট বলেছিলেন, আমার উপরে আস্থা রাখুন। সেই আস্থা রেখে এই অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে। সরকারের এতগুলো মাস, বছর পেরিয়ে মাস শুরু হয়েছে। আবার নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বা প্রথমার্ধে। এগুলো সবাই জানার কথা। মোস্তফা কামাল, আপনাকে শুরু করতে চাই। নির্বাচন যে ফেব্রুয়ারিতে হচ্ছে কি হচ্ছে না, এই নিয়েও কিন্তু রাজনৈতিক দলগুলোর বক্তব্য আছে। জুলাই সনদের মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে। জি, ধন্যবাদ আপনাকে। কয়েকটা বিষয় এনেছেন আপনি সামনে, প্রত্যেকটাই অত্যন্ত প্রাসঙ্গিক এবং টাটকা বিষয়, একদম টাটকা। পথে ঘাটে মাঠে এই নিয়ে আলোচনা আছে। ধরুন, প্রথমে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কিনা, এই প্রশ্নটা কে বেশি করেন? যিনি সকালবেলা চলে যান তার নির্বাচনী এলাকায়, দিনভর ব্যাপক পরিশ্রম করেন, মসজিদে যান, রাস্তাঘাটে যান, বাজারে যান, অনেকের সাথে মেলামেশা করেন, কথা বলেন, সমাবেশ করেন, 2-4টা দান খয়রাতও কিছু করেন, অর্থাৎ খরচপাতির ভলিউমটাও তার বড়। সন্ধ্যা নাগাদ তিনি বলেন নির্বাচনটা কি হবে? তো আপনি সারাটা দিন করলেনটা কি? সারাদিন তো নির্বাচনের একটা অংশই ছাড়লেন আপনি। নির্বাচন অর্থ কিন্তু শুধু ভোট দেয়া না, ভোট হচ্ছে নির্বাচনের একটা অংশ মাত্র। আর নির্বাচন হচ্ছে জনসংযোগ নির্বাচনের অংশ, পোস্টারিং, ক্যাম্পেইনিং, এগুলো নির্বাচনের অংশ। তো তারাই যখন সংশয় প্রকাশ করেন, সেটা যদি হয়ে থাকে যে সরকারকে একটু চাপে রাখা, সেটা কৌশল হিসাবে হয়তো বা ঠিকই আছে, কিন্তু এই সরকারকে বোধহয় ব্যাপক চাপ দেয়া ঠিক হবে না। এই সরকার নিজেই একটা চাপের মধ্যে আছে, কারণ এই এমন একটি সরকার আগের কোনো অন্তর্বর্তী বা মধ্যবর্তী বা ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক কারোর সাথে তুলনা করা ঠিক হবে না। এই সরকারের ভার অন্যরকম, ভারিক্কি অন্যরকম। আবার এই সরকার এই মুহূর্তে 3টা সরকারের দায়িত্ব পালন করছে বা 3টা সরকারকে নিয়ে কাজ করছে। প্রথমত, বিগত সরকারের দায় দেনা অনেক কিছুর ভার এই সরকারের উপর, বিচারের ভার এই সরকারের উপর। আবার বর্তমানে নিজেদের দায়ও তাদের নিতে হচ্ছে, দায়িত্বও নিতে হচ্ছে। আবার তাদেরকেও যদি ওখানে আবার আপনি চাপ প্রয়োগ করেন, ঊর্ধ্বচাপ হোক, নিম্নচাপ হোক আর মধ্যচাপ হোক, তারা নানান চাপে এমনিতেই পিষ্ট। আবার তারা আগামী সরকারের জন্য কাজ করতে হচ্ছে তাদের, অর্থাৎ একটা নির্বাচনের ব্যবস্থা তাদের করতে হচ্ছে। 3টা সরকার, শুধু তাই না, আগামী সরকারের মন্ত্রীদের জন্য 60টা গাড়ি কেনার ব্যবস্থা তাদের করতে হচ্ছে। তার মানে আমরা একটা তথ্য পাই গণমাধ্যমের কর্মী হিসাবে যে সম্ভবত আগামী সরকারটি ক্যাবিনেটে থাকবেন 60 জন, এরকম আমরা একটা ভাষা ধারণা করতে পারি। তো ওই সরকারটিকে আর বোধহয় এত বেশি চাপে না রাখাই ভালো। কিন্তু এক্সিটের প্রশ্নটা কেন আসলো, সেটা গুরুত্বপূর্ণ। তো আবার এক্সিটের বিষয়টা থ্রোয়িংয়ের মতো করেছেন তাদেরই একজন সহকর্মী। প্রথমত, তিনি তাদের এক সময়ের সহকর্মী নাহিদ ইসলাম। দ্বিতীয়ত, তিনি এনসিপি নেতা। দুটো আইডেন্টিটি তার। তো নিরাপদ প্রস্থান কেন, নিরাপদের প্রশ্নটা কেন? কোনো আপদ দেখছেন কিনা, বিপদ দেখছেন কিনা, নইলে নিরাপদের কথা আসে কেন? তো আবার অবস্থাটা এত জটিল, যিনি বলার তিনি কিন্তু বলে দিয়েছেন, আবার একটু ফাঁক রেখেছেন যে সময় দৃষ্টে তিনি নামটাও প্রকাশ করবেন।
তো যখন নাম প্রকাশ করেননি তখন বিপরীত দিক থেকে কেউ এই নিয়ে জবাব দেওয়াও কিন্তু বিপজ্জনক, যে ঠাকুর ঘরে কেড়ে কলা খাই না। তারপরে এই পর্যন্ত 3-4 জন উপদেষ্টা কিন্তু বক্তব্য দিয়েছেন। আবার এই সেফ এক্সিট বলার সময় তিনি আরেকটা অভিযোগ করেছেন গুরুতর, যে আখের গুছিয়ে ফেলেছেন কয়েকজন উপদেষ্টা। তো এখানে তো আমাদের প্রশ্ন জাগবে, গণমাধ্যমের কর্মী হিসেবেও প্রশ্ন জাগবে, আবার যিনি অভিযোগ করেছেন তার কাছেও প্রশ্ন থাকবে যে কি পরিমাণে, কোন ভলিউমে আখের গুছিয়েছেন কে কে। কারণ এই আখের গুছানোর অভিযোগ তো আমরা গত 15-16 বছর টানা শুনেছি, এখন এগুলো উদ্ধারের প্রশ্ন। তো যারা আখের উদ্ধারের দায়িত্বে আছেন তাদের বিরুদ্ধে যখন আখের গোছানোর প্রশ্ন, এটা কিন্তু আমাদেরকে উদ্বিগ্ন করে। আর নির্বাচন নিয়ে যেহেতু এখনও একটা ট্রেন ছুটেছে, তো ট্রেনও থামানো যায় মাঝে মধ্যে, সেটাকে বলে চেইন টেনে মাঝপথে জরুরি হলে চেইনে টান দেয়া। কিন্তু আমরা এখন অপ্রয়োজনে টানলে কিন্তু 200 টাকা জরিমানা আছে, জরিমানা গুনতে হবে। তো মাঝে মধ্যে কেউ বোধহয় চেইন টানছেন কিনা সেটা কিন্তু পরিষ্কার নয়, তবে একটা ঐকমত্য কিন্তু আছে গত কয়েকটা দিন ধরে, বিশেষ করে বড় দল বিএনপি, এরপরের বড় দল জামাত, এরপরে যোগ হয়েছে এনসিপি। আপনি খেয়াল করে দেখুন, বিএনপির মহাসচিব এবং জামাতের মহাসচিব, তারা মহাসচিব বলেন না, তারা সেক্রেটারি জেনারেল বলেন। তো আমরা তো সচিব শুনলেই একটু নড়ে চড়ে বসি। 2 জন মহাসচিব অভিন্ন অভিযোগ করেছেন। বিএনপি মহাসচিব বলেছেন যে এই সরকার একটি বিশেষ দলের দিকে হেলে পড়েছে, পক্ষপাতিত্ব করছে। আবার জামাতও বলছে যে এই সরকার একটি বিশেষ দলের দিকে হেলে পড়েছে, অর্থাৎ ঐকমত্য চমৎকার। এখানে আসবো আপনার কাছে। তো এসব বলে তারা যদি এমনটা করে থাকেন যে একটু আলোচনার বাজার গরম রাখবেন কৌশলের অংশ হিসাবে, অথবা কে কাকে চাপে রাখবেন, এটা এক বিষয়। নির্বাচনের আগে আগে এগুলো একটু বেশি। আপনার কাছে আসবো এই বিষয়ে। মোহাম্মদ শেখ সাদি, নির্বাচন কেমন দেখছেন, নির্বাচনের প্রস্তুতি কেমন দেখছেন? নির্বাচন প্রস্তুতি মানে সার্বিক প্রস্তুতি। ধন্যবাদ আপনাকে। দেখুন, গত 15 বছর এই দেশে নির্বাচনের নামে তামাশা করা হয়েছে। একটি দল 1-2টা তার সহযোগীকে নিয়ে এই তামাশায় লিপ্ত ছিল। বাংলাদেশের অধিকাংশ রাজনীতি যারা করে, রাজনৈতিক দল এই তামাশার সাথে যুক্ত ছিল না। তো এখন এই তামাশার রেজাল্টটা কি? একটা জঞ্জালপূর্ণ, একটা শোষণ দেশে এই দেশটা পরিণত হয়েছে। এখন তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তী সরকার, যারাই আমরা যে নামেই আমরা ডাকি, ওনারা 1 বছরের বেশি সময় এই দায়িত্বভার নিয়েছেন। এখন তাদের হাতে আসলে অনেক কাজ, সংস্কার বলেন, নির্বাচন বলেন, নিরাপত্তা বলেন, অনেকগুলো কাজ। এখন আমরা যদি তাদের উপরে একের পর এক দোষ চাপাতে থাকি, তাহলে তারা কিন্তু শান্তিমতো কাজ করতে পারবে না। আজকে আপনার আলোচ্য বিষয় হচ্ছে রাজনীতি এবং নির্বাচন এবং সেফ এক্সিট। দেখুন, বাংলাদেশের যে রাজনীতি দলগুলো আছে প্রত্যেকেই কিন্তু মাঠে ময়দানে, ভাই যেটা বললেন কামাল ভাই, মাঠে ময়দানে তারা রাত দিন চষে বেড়াচ্ছেন। এদের মধ্যে কিছু কিছু দল স্বার্থ হাসিল করার জন্য বিভিন্ন দাবি দেওয়াও তারা চেয়ে বেড়াচ্ছেন। আসলে টার্গেট কিন্তু নির্বাচনে বাধা সৃষ্টি করা না, বা নির্বাচনে অংশগ্রহণ তারা করবে না, ওইটা না। নির্বাচনে তারা বেশি সংখ্যক সুবিধা পাওয়ার জন্য বিভিন্ন রকম, আপনি ধরতে পারেন তালবাহানা টাইপের, যে চেয়ে দেখি কিছু পাই কিনা, এইরকম কিছু দাবি দেওয়া হয়তো করছে কিছু কিছু রাজনৈতিক দল। তা আমার বিশ্বাস শেষমেশ যে আমাদের 26 সালের ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে, এই নির্বাচন একটি চমৎকার নির্বাচন হবে। এই নির্বাচনে ফ্যাসিস্ট ছাড়া যতগুলো বাংলাদেশের রাজনৈতিক দল আছে তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে। আর আরেকটি যে ব্যাপারটা সেফ এক্সিট, যেটা এই শব্দটা কিন্তু আমি খুব ভালো হিসাবে দেখি। এখন অন্তর্বর্তী সরকারের যারা দায়িত্বে আছেন তারা সুন্দর মতো দায়িত্বটা পালন করবেন, এই জনগণের জন্য একটা নিরাপদ জায়গা তারা তৈরি করে দিবেন, দেশ একটা সুন্দর মতো এগিয়ে যাবে। এখন যারা এই দায়িত্বটা পালন করবেন, তারা যদি সুন্দর মতো দায়িত্ব পালন করার পরে তারা জনগণের জন্যই সেফ এক্সিট তৈরি করুক আর নিজেদের জন্য করুক, এটা আমি খারাপ হিসাবে দেখছি না। তবে এই কথাটা একটি রাজনৈতিক দলের একজন বিশেষ ব্যক্তি নেগেটিভলি নিয়েছেন। তো যে কোনো ভাষা আপনি নেগেটিভলি নিলে নেগেটিভ হয়ে যায়, পজিটিভ নিলে পজিটিভ হয়ে যায়। তবে এই ভাষাটা হয়তো তাদের রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য তারা ব্যবহার করেছে। আমরা এই ভাষাটাকে বা এই শব্দটাকে খারাপ হিসাবে দেখছি না।
আখের গোছানোর কথাও, আখের গোছানোর ইঙ্গিতও করেছেন। দেখুন, একটি ব্যাপার সেটি হচ্ছে যে যারা দায়িত্বে থাকে, যে ব্যক্তি দায়িত্ব সুন্দর মতো পালন করে, আমরা ধরে নিই সে সুন্দর মতো কাজ করছে। কিন্তু যদি কেউ দায়িত্ব ঠিকমতো পালন না করে, আমরা ধরে নিই যে পিছনে হয়তো সে কিছু দুর্নীতি বা আখের গুছানোর চেষ্টা করছে। তো আমার ব্যাপারটা আমার কাছে ক্লিয়ার না এই কারণেই তারা তো সুন্দর মতো দেশটা এগিয়ে নিয়ে যাচ্ছে, নির্বাচনের রোড ম্যাপ দিয়েছে, সামনে নির্বাচন হবে, প্রত্যেকটা সেক্টরে তারা চেষ্টা করতেছে কাজ করার জন্য। এখন আমার কথা শুনতেছে না, আমার স্বার্থ হাসিল হচ্ছে না, আমি একটা অপবাদ দিলাম, জিনিসটা আমার কাছে এইরকমই মনে হয়। আপনাকে ধন্যবাদ মোস্তফা কামাল। জি, সেনাবাহিনী আন্তর্জাতিক অপরাধ ট্রাইমে গুমের মামলা হয়েছে, সেখানে কারেন্ট 16 জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ এসেছে এবং অবসরে যাওয়া আরও কয়েকজন, 30 জনের মতো মোট। এ নিয়ে অনেক আলোচনা, ডালপালা মেলে, রাত হলে এই উত্তেজনা ছড়ায়, দেশ থেকে বিদেশ থেকে আহ্বান জানানো হয় বিভিন্ন। এই বিষয়টি একটু যদি ব্যাখ্যা করতেন। বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং এখানে আমরা গর্ব করতে পারি, আপনি আমি, আমরা দুইজন, বিশেষ করে মূলধারার কোনো গণমাধ্যম কিন্তু এ নিয়ে কোনো হালকা রিপোর্ট এখন পর্যন্ত করেনি, শুধুই তথ্য দিয়েছে, একদম নিরেট তথ্য যেটা বলে। কিন্তু বেসিক্যালি এই কাজটা করছে কিছু গণমাধ্যম নামে, আমরা যে মাধ্যমটাকে চিহ্নিত করি সোশ্যাল মিডিয়া, যেটাকে ইংরেজিতে বলি। তারা এমন এমন কিছু তথ্য ছাড়ছে বাজারে, রাতভর তো কখন কু হবে ওই যন্ত্রণায় অনেকে ঘুমানো নেই গত 2-1 রাত, সকালে উঠেও ভাবছেন যে বের হবেন কি হবেন না। তো এগুলো ভালো না কাজগুলো, যদি কারো দায় থাকে, দায়িত্ব থাকে, তারা এটা করতে পারেন না, কিন্তু বাস্তবতা হচ্ছে তারা করে ফেলেছেন। তাদের প্রত্যেকের মনে রাখার দরকার আছে 24-এর 5 আগস্টের চেতনার বাইরে যাওয়ার, হয়তো যাবেন, গোপনে যাবেন, চালাকি করে যাবেন, এর বাইরে যাওয়ার সুযোগ কারো আর নাই আপাতত। আরও কিছুদিন পরে কি হবে সেটা আরও পরের বিষয়। তো ওই জায়গায় সবচেয়ে সচেতন থাকার কথা ছিল রাজনৈতিক দলগুলোর, তারা কিন্তু ওই চেতনার মধ্যে নাই, মুখে মুখে বলছে। যারা এর ফ্রন্ট লাইনার ছিল বা ফ্রন্ট ফিগার যাদেরকে বলি আমরা, যাদেরকে এখন বলি এনসিপি, যাদেরকে আগে বলতাম সোনামণি, জাদুমণি বা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র, এভাবে আদর করে বলতাম, তারাও তাদের ওই চেতনাটা কিন্তু ঠিক ওইভাবে চর্চাটা আমরা দেখছি না। বরং যাদেরকে নিয়ে আপনি প্রশ্ন করেছেন, সেনাবাহিনীকে নিয়ে, তারা কিন্তু ওই চেতনার প্রতিটা পর্বে পর্বে কিন্তু পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে। তাদের দিক থেকে স্পষ্ট করা হয়েছে কথাবার্তা যে তারাও কিন্তু এই বিচার প্রক্রিয়াকে স্বাগত জানায়, এবং স্বাগতই জানায় না, বিচারে সহযোগিতা করার কথাও কিন্তু তারা বলছে। কিন্তু আমরা সেটা নানান ন্যারেটিভে নিয়ে ফেলছি। কেউ আছি বলছি যে যেহেতু সেনাবাহিনীর এতজন আছেন, তাহলে সেনাবাহিনীটাই আর রাখার দরকার কি। তো এইভাবে যদি আপনি আস্তে আস্তে সামনে বাড়তে থাকেন, 2 দিন পরে বলবেন যে বাংলাদেশটাতেই যখন এত গণ্ডগোল, এই বাংলাদেশটাই আর রাখার দরকারটা কি। অপরাধ করেছেন কয়েকজন ব্যক্তি, সেটা বিচারাধীন, আমরা বিচার পর্যন্ত অপেক্ষা করি যে তারা কোন মাত্রায় অপরাধী ছিলেন, কার নির্দেশে অপরাধ করেছেন। এখন পর্যন্ত আমাদের কমন সেন্স যেটুকু বলছে, তারা যে দায়িত্বে ছিলেন, ওই 15 জন বা 16 জন বা সাথে আরও কয়েকজন, ওই দায়িত্বে যদি অন্য কেউ থাকতেন, দায়িত্ব বলতে ওই চেয়ারে থাকতেন, হয়তো তারা ওই কাজটাই করতেন। তো যেহেতু ট্রায়ালে এসেছে, এখানে প্রশ্ন আসবে, উত্তর আসবে যে কে নির্দেশ দিয়েছিলেন, সাথে আর কে কে ছিলেন, আর যেই কমিশনের পরামর্শে বা সুপারিশে এটা করা হচ্ছে, ওটার নাম কিন্তু গুম কমিশন, সেনাবাহিনী কমিশন নয়। কিন্তু আমরা খেয়াল করে দেখছি বারবার আঙ্গুল দেয়া হচ্ছে সেনাবাহিনীর দিকে। তো আমাদের এই গুমের কারবারে, খুনের কারবারে, এমনকি আরেকটা শব্দ ব্যাপক আলোচিত, অর্থাৎ বন্দিখানা, গোপন বন্দিখানা, ছোট্ট করে যেটাকে বলে আয়নাঘর, তো সেটা পুলিশেরও কিন্তু কম ছিল না, ডিবিরও কম ছিল না, পুলিশের আরও অন্যান্য সংস্থাগুলোরও ছিল। এমনকি সুনির্দিষ্টভাবে অভিযোগ আছে পুরান ঢাকায় একজন সাবেক এমপি, যিনি এখন কারাগারে আছেন, নারায়ণগঞ্জের একজন এমপি, নোয়াখালীর একজন এমপি, তারাও ওইভাবে গোপন বন্দিশালা ছিল। এরকম আরও অনেকের, তারা হয়তো আয়নাঘর নাম দেননি, আয়নাঘর তো প্রতীকী অর্থ। নামগুলো কি বলবেন? বলতে কোনো সমস্যা নেই, বলেই ফেলুন। পুরান ঢাকা হাজী সেলিমের এই ধরনের জিন্দানখানা ছিল বলে ব্যাপক আলোচিত, তার ক্ষমতার সময়ও কিন্তু আলোচনা হয়েছে নিয়ে। নারায়ণগঞ্জের শামীম ওসমানের কথা এসেছে, নোয়াখালীর একরামুল করিম চৌধুরীর কথা এসেছে। তো ওই নিয়ে তো ওইটা তো হতে পারতো ট্রায়ালের আরেকটা অংশ, যদি আপনি গুমের বিষয়ে
গোপন বন্দিশালার বিষয়ে তদন্ত করবেন, সেগুলো তো ধরার দরকার ছিল। কোনটা আগে কোনটা পরে তা বলছি না। পুলিশের কয়েকজনের নাম তো এই ব্যাপারে অত্যন্ত নাম করা, এনসিপির কয়েকজন, তখন তাদেরকে বলা হতো কি সমন্বয়ক, তাদের কয়েকজনকে তো সেই আয়নাগরে নিয়ে যাওয়া হয়েছিল মিন্টো রোডে, সেটা তো তারা এখনও বলছেন। তো ওগুলো তো ট্রায়ালে আনা উচিত ছিল। এখন হয়তো বা আসবে, আমরা অপেক্ষা করব, নিশ্চয়ই আসবে। হারুন সাহেব, অর্থাৎ যারা হাউন আঙ্কেল বলে বা ডিবি হারুন বলে, মনিরুল সাহেব, তাদের প্রত্যেকের কিন্তু এই বিষয়ে ব্যাপক অবদান আছে। তো ট্রায়ালে আসলে আমাদের হয়তো এই ঘটনাগুলো আরও জানা হবে। কিন্তু সুনির্দিষ্টভাবে আমরা যেভাবে আঙ্গুলটা তুলছি সেনাবাহিনীর দিকে, বা কেউ কেউ বোধহয় অপেক্ষায় ছিল এমন এমন গুজব যে জাহাঙ্গীর গেট পরিষ্কার হয়ে গেছে, এই বুঝি নামলো, সেনানিবাসের ভিতরে গণ্ডগোল পেকে গেছে, প্রধান উপদেষ্টার সাথে প্রধান সেনাপতির লেগে গেছে 2-4 মিনিটের মধ্যেই চূড়ান্ত ফায়ারিং। এই যে উদ্ভট বিষয়গুলো সামনে নিয়ে আসা হলো, এগুলোতে লাভবান হচ্ছে কে? আসলে লাভবান হচ্ছে যারা এই চেতনা ধ্বংস করতে চায়, যারা মূলত বলাই যায় তারাই হয়তো আমরা যাদেরকে ফেসিস্ট বলি বা স্বৈরাচার বলি, তাদের এক ধরনের সহযোগী বা সহকর্মী, তারা এক ধরনের একটা উত্তেজনা তৈরি করতে চায় এ নিয়ে। বরং সেনাবাহিনী এই কথাগুলো কি শুধুই আলোচনায় এসেছে, না কোথাও কোথাও কোনো কোনো কিছু ঘটেছে বা ঘটার উপক্রম ছিল? এখন পর্যন্ত ঘটেছে বলে আমাদের কাছে কোনো তথ্য নেই। উপক্রম হয়েছিল এরকমও তথ্যও নেই। কিন্তু কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলো নিয়ে কথা কম বলা ভালো। এই কারণে এটা কোনো খুব একেবারে সেন্সিটিভ কিছু আমি তা বলছি না, কারণ আমরা বুঝিও তো কম। আইনের টার্ম আমরা কয়টা বুঝি? জাতীয় নিরাপত্তা আমরা কয়টা টার্ম বুঝি? তাদের ফাংশনগুলো কতটুকুই বা বুঝি? তারা তো পুলিশের মতো নয় যে 2 দিন পর পর অথবা সকালে একবার সন্ধ্যায় একবার মিন্টো রোডে একটা ব্রিফ করবেন। সেনাবাহিনীর তো একসময় ব্রিফ বলতে তেমন একটা ছিল না। এই আমলও কিন্তু একটা প্র্যাকটিস শুরু হয়েছে, তারা মাঝে মধ্যে পরিস্থিতিটা বর্ণনা করেন। তো এগুলো তো আমাদের মনে রাখতে হবে, ট্রান্সপারেন্সির প্রশ্নেই কিন্তু করেন। আর যারা আপনার আমার বয়সে যারা, তারা যেমন কয়েকটা ঘটনা দেখেছি, আমাদের চেয়ে আরও বয়সে যারা, তারা কিন্তু আরও দেখেছে। সেনাবাহিনীকে যে কোণঠাসা করা, মাঝে মধ্যে একটু গালমন্দ করা, একটু তাচ্ছিল্য করা, এটা করে নিজের একটু স্মার্টনেস শো করা, আবার সেনাবাহিনীর অতিবন্দনা করা, এই দুইটা রোগে কিন্তু আমাদের মধ্যে আছে। কারণে অকারণে বন্দনা করি। সেনাবাহিনীকে আমরা উচ্চারণ করার সময় বলি দেশপ্রেমিক সেনাবাহিনী, মানে আদর সোহাগটা এত বেশি। আবার দুনিয়ার উল্টাপাল্টা কাজ আমরা কিন্তু আচ্ছা মতো করি। তো এরকম আদরের নাম তো আরও ছিল, আপনার আমারও তো একটা নাম ছিল। আমাদেরকে বলা হতো কি জাতির বিবেক। তার মানে কি ওনার বিবেক নাই, শুধু আমার আপনার দুইজনেরই আছে। এটা আদরের শব্দ, আমরা ওইটা বরখেলাপ করে ফেলেছি, বরবাদ করে ফেলেছি। আলেম ওলামা, মসজিদের খতিব, ওনাদেরকে দেখলেও তাও আদর করে সম্মান করে বলা হয় কি হজরত বা হুজুর। তো ওনারাও তো লুঙ্গি ড্যান্স দিয়ে পালিয়েছেন। এরকম একটা অবস্থায় যে আমরা সম্মানের জায়গাগুলো ওগুলোকে আমরা কিন্তু বরবাদ করে একটু শেষ করে ফেলি, তাহলে এই প্রসঙ্গটা আর যেতে হবে না। এইভাবে বিচ্ছিন্ন বা কয়েকজনের দোষের জন্য পুরো বাহিনীকে দায়ী করে ফেলা, গোটা বাহিনী নিয়ে টান দেয়া। প্রধান বিচারপতি পালিয়েছেন, বিচারপতিদেরও কয়েকজন পালিয়েছেন। এখন আমরা বলবো যে সুপ্রিম কোর্টে বন্ধ করে দেন, এটার আর দরকার নেই। এটা তো মোটেই কাঙ্ক্ষিত নয়। রাষ্ট্রের এই অর্গানগুলো ছাড়া একটা রাষ্ট্র হয় না, রাষ্ট্রের কাঠামো আসে না। তো ওগুলো হচ্ছে অবান্তর স্মার্টনেস শো করা বা নিজের ক্যারিশমা দেখানো, সেনাবাহিনীর বুদ্ধি কম, সব বুদ্ধি আমার আর আপনার কাছে, এই ধরনের হালকা কথাবার্তা এগুলো সুন্দর নয়। আপনাকে ধন্যবাদ শেখ সাদী। এই বিষয়ে আপনি আপনার মতামত শুনিয়ে। দেখুন, যে পরিবারে গুম হয়েছে, খুন হয়েছে, আয়নাঘরে গেছে, সেই পরিবার জানে যে এই মর্মান্তিক ঘটনাগুলো কত বেদনাদায়ক। আপনাকে আমি বলি যে মায়ের ডাকে তুলি আপু আছে, তো আমরা রাজনৈতিকভাবে তার সাথে খুব কাছাকাছি, আমি তার কষ্টটা দেখেছি। মানে মনে হয় যে মৃত্যুর থেকেও তারা খুব খুব খারাপ অবস্থায় ছিল। আর সেনাবাহিনীর ব্যাপারটা এখন এই গুম খুনের সাথে জড়িত কিছু সেনাবাহিনীর অফিসারদেরকে জড়ানো হয়েছে। দেখুন, সেনাবাহিনী এমন একটি বাহিনী, এটা কিন্তু বাংলাদেশের শেষ সম্বল। এখানে কোনো ব্যক্তি যদি এটার সাথে যুক্ত থাকে, তার আইনভাবে বিচার হবে, বিচারের সম্মুখীন হওয়ার পরে যদি সে দোষী হয় তারপরে শাস্তি হবে। আমাদের ইদানিং 2-1 দিন দেখছি সেনাবাহিনীকে যেভাবে কুচ্ছা রটানো হচ্ছে, এটা আমাদের জাতির জন্য, দেশের জন্য মঙ্গলকর নয়। সেনাবাহিনী বাংলাদেশের আমি মনে করি শেষ সম্বল। দেখেন, 1971 সালের
7ই মার্চের পরে এই জাতি কিন্তু দিশেহারা হয়ে যায়। তখন একজন মেধাবী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন মেজর ছিলেন, উনি চট্টগ্রাম কালুরঘাট থেকে স্বাধীনতার ঘোষণা দিলেন। তো তারপরে বাংলাদেশের যখনই কোনো ক্রান্তিকাল আসছে তখনই কিন্তু সেনাবাহিনী শেষ সম্বল। আপনি দেখেন গত বছর 5ই আগস্টের এই দিনের কথাই ভাবেন, সেনাবাহিনীর যে পদক্ষেপগুলো নিয়েছিল, আজকে যদি সেনাবাহিনী এগিয়ে না আসতো লক্ষ লক্ষ লোক ওই দিনে মারা যেত, একটা বিশৃঙ্খলা এই দেশে একটা উগান্ডার মতো রাষ্ট্রে পরিণত হতো। এই কারণে আমি আমাদের সেনাপ্রধান থেকে শুরু করে সেনাবাহিনীকে আমি ধন্যবাদ জানাই। এখন একটা বাহিনীর মধ্যে যদি কোনো দুর্নীতি হয়ে থাকে, যদি কোনো দোষ হয়ে থাকে, অবশ্যই তার উপরে বিচারের মাধ্যমে তার বিচার হবে, কিন্তু বিচার না হওয়া পর্যন্ত এরকম মন্তব্য করা ঠিক না। আরেকটি ব্যাপার, এই বাহিনীকে কে পরিচালনা করেছে এখন দেখতে হবে। গত 15 বছর শুধু সেনাবাহিনী না, বিভিন্ন বাহিনীকে এমনভাবে ব্যবহার করা হয়েছে। এখন আমি যদি ওই বাহিনীর একজন অফিসার হই, আমাকে যদি অর্ডার দেওয়া হয়, আমি যদি না করি তাহলে তো আমারও ক্ষতি হবে। অনেকে ভয়েতেও দায়িত্ব পালন করছে। এখন সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী বিশ্বের কিন্তু একটা নাম করা বাহিনী, জাতিসংঘে আমাদের অনেক সুনাম আছে। এই বাহিনীটাকে গত 15 বছর কি করা হয়েছে, তাদের কনস্ট্রাকশন কাজে লাগা দেওয়া হয়েছে, তাদেরকে বিভিন্ন রকম প্রজেক্ট দেওয়া হয়েছে, তাদেরকে বাহিনীর পেশাদারিত্ব বাদ দিয়ে তাদেরকে টাকার মধ্যে, লোভের মধ্যে নিমজ্জিত করা হয়েছে। তো এর জন্য সেনাবাহিনী দায়ী না, এর জন্য সেনাবাহিনীকে পরিচালিত করছে যে সরকার, সেই ফ্যাসিস্টরাই এর জন্য দায়ী। তো আমি আপনার মাধ্যমে বলতে চাই, আমাদের ধৈর্য ধারণ করতে হবে, কারণ আমরা বাঙালি, আমাদের শেষ সম্বল সেনাবাহিনী। এই সেনাবাহিনীকে নিয়ে বিতর্ক করার কোনো অপশন নাই। গতকালকে তো দেখলাম সেনা সদর থেকে একটি প্রেস ব্রিফিং দেওয়া হয়েছে যে বর্তমান অন্তর্বর্তী সরকার যে ব্যবস্থাটা নিচ্ছে এর সাথে তারা একমত। বিচার হবে, সালিশ হবে, যদি দোষ প্রমাণিত হয় তাদের শাস্তি হবে, এটা কোনো সমস্যা নেই, তারা তো একমত। কিন্তু সোশ্যাল মিডিয়া বলি আর বিদেশ থেকে যে কিছু প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, এই ব্যাপারে আপনি মিডিয়ার আপনার মাধ্যমে মিডিয়াকে আমি বলতে চাই, এই ব্যাপারে আপনারা সোচ্চার থাকবেন। এই দেশ নিয়ে সিনিমিনি কাউকে খেলতে দেওয়া যাবে না। আমরা সেনাবাহিনীকে অবশ্যই বিতর্কিত করতে দিব না। আপনাকে ধন্যবাদ মোস্তফা কামাল। জি, নির্বাচনের প্রস্তুতি কেমন দেখছেন? নির্বাচনে আগের যেই 3টি নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে তারা নির্বাচনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারবেন না। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির কথা বলা হয়েছে, সশস্ত্র বাহিনীর 80,000 থাকবে। আর নির্বাচন কমিশনের পক্ষ থেকেও বলা হয়েছে যে তারা সর্বোচ্চ সুন্দর একটি নির্বাচন উপহার দিবেন। আপনি একজন নাগরিক এবং সাংবাদিক হিসেবে আপনি তো অনেকগুলো নির্বাচন দেখেছেন, কাভার করেছেন। কাভারও করেছি। তো এখানে আমি নির্বাচন আর ভোট একটু তফাৎ দেখতে চাই দুটো। কারণ বিগত 16 বছরে ধরেন বা 15 বছর 8 মাসে যিনি প্রধানমন্ত্রী ছিলেন, যেভাবে নেন না কেন, বাংলাদেশের নির্বাচনের বিষয়ে সবচেয়ে আন্তরিক ছিলেন তিনি। তার কাছে কিন্তু নির্বাচন চাইতে হতো না, চাওয়ার আগেই তিনি নির্বাচন দিয়ে দিতেন, খালি ভোটটা দিতেন না। অর্থাৎ নির্বাচন দিতেন কিন্তু ভোট দেওয়ার সুযোগটা তিনি দিতেন না। এই কারণে বলছি নির্বাচন আর ভোট একটু তফাৎ আছে। তো ভোটগুলা কীরকম? ভোটেই তো নির্বাচন হয়। ভোটেই নির্বাচন হয়। তো ভোটগুলো কীরকম? একটার নাম বিনা ভোট, 154 জন পাস। আরেকটার নাম রাতের ভোট, আরেকটার নাম দামিয়ামি ভোট। অর্থাৎ ভোটে যত ভেজাল তিনি করেছেন, বাংলাদেশে 3 কিসিমের 3টা যেই মডেল তৈরি হয়েছে বাংলাদেশে, এতে করে বর্তমান প্রধান নির্বাচন কমিশনার যখন বলছেন যে তিনি শেষ জীবনে এসেছেন, জীবনের একটি উৎকৃষ্ট কাজ করে যেতে চান তিনি, কথা কিন্তু চমৎকার, কিন্তু আমাদের বিশ্বাস করতে কষ্ট হয়। কারণ আগের যিনি নির্বাচন কমিশনার ছিলেন একজন, যার গলায় জুতার মালা পরিয়েছে, ওনারও কিন্তু ওয়াদা ছিল যে তিনি জীবন থাকতে বিনা ভোটে কাউকে পাশ করতে দেবেন না। তিনি কিন্তু কথা রেখেছেন, বিনা ভোটে পাশ করতে দেন নাই, ভোটটা রাতে নিয়ে গেছেন। সর্বশেষ যিনি এসেছেন তিনি বলেছেন রাতে ভোট আর হতে দেব না, তিনিও কথা রেখেছেন, রাতে ভোট হতে দেননি। তিনি ডামি আমি স্বামীতে কারবার করেছেন, অর্থাৎ মানুষের সাথে এক ধরনের তামাশা। তো এরপরও আমরা আশা রাখতে চাই, এই প্রধান নির্বাচন কমিশনার যখন বলেছেন যে তিনি জীবনের শেষ সুন্দর একটি কাজ করতে চান,
তো এরপরে আমাদের হচ্ছে যে লক্ষণ আমরা কি দেখছি। এবার একটা বিশেষ লক্ষণ আছে নানান কিছুর মধ্যেও, মানুষের মধ্যে প্রথমত ভোট দেওয়ার একটা আকাঙ্ক্ষা। জীবনের প্রথম ভোট দেবে এবার অসংখ্য লোক। আবার গত 3 মেয়াদে ভোট দিতে পারে নাই যারা, তাদের বয়স কিন্তু প্রায় শেষ বয়সে, তারাও একটা ভোট দিতে চান। এ হচ্ছে লক্ষণ 1। লক্ষণ 2 বলছি, সেটা হচ্ছে সেনাবাহিনীকে এবার আরপিও সংশোধন করে যে জায়গায় নেওয়া হচ্ছে, অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, আইন শৃঙ্খলা প্রয়োগকারী বাহিনীতে তাদেরকে নেওয়া হচ্ছে। গত 3-4টা নির্বাচনে কিন্তু তারা শুধু রক্ষাকারী বাহিনী ছিল, অর্থাৎ ডাক দিলে তারা আসবেন অথবা রোগী মারা গেলে ডাক্তার আসিবেন, এরকম একটা অবস্থায় তারা ছিল। ফাংশন করে নাই কিন্তু সেনাবাহিনী। তো এবার সেনাবাহিনীর ফাংশন করার একটা সুযোগ হয়েছে, সেটা নিশ্চয়ই আমাদের নির্বাচনে একটা মাত্রা যোগ করবে। তো এটা সামনে রেখে যখন আবার সেনাবাহিনী নিয়ে খোঁচা দেয়া হচ্ছে, উস্কানে দেয়া হচ্ছে, ওখানে কিন্তু একটা আশঙ্কা আসলে দেখা দেয় যে বানচাল করার কোনো একটা প্রক্রিয়া কারো আছে কিনা, সন্দেহ দেখা দেয় ওই কারণেই। আর রাজনৈতিক দলগুলো নির্বাচনের যে প্রস্তুতির কথা বলছে বা একটু একটু পিছ টান যারা দিচ্ছে, ধরুন আপনি পিছু টানের ক্ষেত্রে জামাতের কথা আসে, তো প্র্যাকটিক্যালি জামাত হচ্ছে যে কারো চেয়ে এগিয়ে আছে নির্বাচনে। 300 আসনে তারা প্রার্থী দিয়ে দিয়েছে আর কয়েক মাস আগে। তাদের একক প্রার্থীরা কিন্তু বিভিন্ন নির্বাচনী এলাকা গরম করে রাখছে। আবার বিএনপির এখনও কিন্তু ওই জায়গায় যেতে পারেনি, তাদের এক জায়গায় 4-5জন পর্যন্ত প্রার্থী, সবাই যোগ্য, সবাই উপযুক্ত। তো এরকম একটা জায়গায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের নেতাদেরকে একটা বার্তা দিয়েছেন, একাধিকবার তিনি দিয়েছেন। 8-9 মাস আগে একবার যখন বললেন তিনি যে আগামী নির্বাচন কিন্তু সাবধান, অত্যন্ত কঠিন হবে, বিএনপির নেতাকর্মীরা কিন্তু অনেকে বুঝতে পারে নাই যেটা কি বলে। আবার পুরো মাঠ আমাদের দখলে, 300 আসনের মধ্যে বোধহয় আরও বেশিও আমরা পেয়ে যাব, ধারে কাছে তো কেউ নাই। কিন্তু দিন যত যাচ্ছে তত দেখা যায় ধারে কাছে বহু আছে। আমাদের কুমিল্লা অঞ্চলে এটারে বলে ঘামজ্বর, অর্থাৎ আপনি ঘাম ছুটছে ওইটাও কইতে পারবেন না, জ্বর আসছে ওইটাও কইতে পারবেন না, আসলে দুইটাই আপনার আছে। বিএনপি কিন্তু এখানে ঘামজ্বরের মধ্যে আছে, জামাতও ঘামজ্বর ছুটাচ্ছে, এনসিপি নতুন দল বুক মাটিতে লাগিয়ে ফেলা যেটাকে বলে, সেটা করে ছাড়ছে বিএনপিকে। এতে করে বিএনপি অন্তত উপলব্ধি করতে পারে যে তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান 8-9 মাস আগে যে তথ্য তারা জানতেন না, তিনি লন্ডন থেকে জানেন। সামনের শুধু নির্বাচন কঠিন হবে না, পরিস্থিতিটাও কঠিন হবে, ওই বার্তাও তিনি দিয়েছেন। তো বিএনপির অংশ বিশেষের মধ্যে কিন্তু আমরা এখনও নির্বাচনের চেয়ে অন্য কিছুতে যোগাযোগ বা ব্যস্ততা বেশি দেখছি। এটা যে শুধু বিএনপির জন্য ক্ষতিকর হচ্ছে তা না, সামগ্রিক নির্বাচনের জন্য ক্ষতি হচ্ছে, দেশের জন্য ক্ষতি হচ্ছে। বিএনপির ওখান থেকে উপলব্ধি করার আছে। আর এনসিপি তারা যেই নাহিদ ইসলাম অথবা আক্তার হোসেন যে গরম গরম কথা বলছেন, ওটুকু আমাদের সহ্য করে নেওয়াই বোধহয় উচিত, কারণ তারা তো গরম কথা বলেই এতটুকু এসেছেন। ওই গরম কথা দিয়েই কিন্তু একটা লৌহ মানবী, যিনি নিজের এটা এই শব্দ শুনতে পছন্দ করতেন, অবশ্য আওয়ামী লীগ না, তারা ইংরেজিতে বলতো, কি বলতো যেন একটা আয়রন লেডি, এটা বাংলা হয় লৌহ মানবী, উনি এটা শুনতে পছন্দ করতেন। ওই লৌহ মানবীকে কিন্তু এই নাহিদ, সার্জিস তারাই ফ্রন্টলাইনে ছিল। তো ওই কারণে তাদের একটু গরম কথা, নতুন কথা সহ্য করতে সমস্যাই বা কি, তারা তো কারো বিরুদ্ধে বলছে না, চোখে আঙ্গুল দিয়ে মাঝে মধ্যে এটা ওটা দেখিয়ে দিচ্ছে। তো আমাদের তো দেখানোরও লোক ছিল না এক সময়। আপনি ভাবেন তো 2 বছর বা 2.5 বছর আগে এইভাবে কথা বলতে পারতেন কিনা, এখন আপনি নিজেও যেভাবে এক একটা প্রশ্ন করেন এভাবে পারতেন কিনা। বা আমার মতো যারা আমরা টক শোতে আসি, তারা গলা পর্যন্ত একটা বলেছি, জিহ্বা পর্যন্ত একটা বলে ঠোঁটে এনে আবার আটকে দিয়েছি। তো পরিবর্তন তো আসছে একটু একটু করে, ওই ক্ষেত্রে আমাদের সম্ভবত হজমি শক্তি একটু বাড়ানো দরকার আছে। ধন্যবাদ আপনাকে শেখ সাদি, আপনাকে দিয়ে শেষ করব। হজমি শক্তি কতটুকু বাড়লো আমাদের? ধন্যবাদ মোস্তফা কামাল ভাই, এত সুন্দর করে বলেছেন। আমি শুধু ওনার সাথে একটু যোগ করতে চাই। বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ, এই দেশের পরিচালনার দায়িত্বে থাকবে জনগণ, কাকে দিয়ে পরিচালনা করবে, আর এই পন্থাটাই হচ্ছে নির্বাচন। এখন নির্বাচনের কোনো বিকল্প নেই। গত 15 বছর 3টা নির্বাচন হয়েছে। 14 সালে কেউ ভোট দিতে পারেনি, কুকুর বিড়ালরা সেন্টারে ভোট দিছে। 18 সালের নির্বাচন পৃথিবীর ইতিহাসে রেকর্ড, যেটা একদিন আগে রাতেই ভোট হয়ে গেছে। 24 সালের নির্বাচন কি হলো, আমি আর ডামি। তো বাংলাদেশের মানুষ যেহেতু এই দেশের মালিক জনগণ এখন অধীর আগ্রহে বসে আছে ভোট দেওয়ার জন্য, তাদের মনের মতো তাদের ভালোবাসার মানুষকে নির্বাচিত করার জন্য। এবং এই লোকগুলো যখনই নির্বাচিত হয়ে যাবে, বাংলাদেশের যত সমস্যা আছে
আমার মনে হয় খুব তাড়াতাড়ি নির্বাচিত সরকার আসলে এটা সমাধান হয়ে যাবে। এটার কোনো বিকল্প নেই। আর আরেকটি ব্যাপার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আমি একজন বিএনপির কর্মী। আমরা এই দেশের জনগণের জন্য রাজনীতি করি। আমরা এই দেশের জনগণের মনের ভাষাটা আমরা বুঝি, জনগণ কি চাচ্ছে। এখন আমরা যেহেতু জনগণের ভালোবাসার জন্য, জনগণের সেবা করার জন্য রাজনীতি করি, এখন আমাদের একটি টার্গেট, আমাদের আর কোনো টার্গেট নেই। অতি দ্রুত একটা নির্বাচন হোক, সেই নির্বাচনে আমরা অংশগ্রহণ করব। জনগণ যদি বিএনপিকে নির্বাচিত করে, জনগণ যদি বিএনপির শাসন চায়, আমরা দেশ সেবা করার জন্য, জনগণকে সেবা করার জন্য প্রস্তুত। এখন বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি নিছে, এদের কোনো দলেরই কিন্তু দেশ পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই। আর আপনি একটি জিনিস দেখবেন, বিএনপি এমন একটি দল, বাংলাদেশ যখনই বিএনপি শাসন করেছে কিছু কিছু রেকর্ড করেছে। আপনি 77 থেকে 82 এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 4 বছরের শাসন আমলে উনি যে কাজগুলো করেছেন, কি করেছেন? উনি বাংলাদেশ কৃষি প্রধান দেশ ছিল, কৃষিক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন আনছেন। উনি গার্মেন্টস শিল্পে, এখন বাংলাদেশের বাজেটের যে বড় একটা পার্ট, এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে শুরু। বাংলাদেশে এই যে শ্রম বাজার, বিদেশে যে রেমিডেন্স আমরা পাই, এটাও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়। এখন বাংলাদেশে আগে ছিল কৃষি প্রধান, এখন হয়েছে আমাদের অনেকটা গার্মেন্টসের উপর নির্ভরশীল। এর প্রতিষ্ঠাতা, এর উদ্যোক্তা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে হয়েছে। এখন আমরা আশা করি এবং বিশ্বাস করি এবং জনগণও এটা চাই যে এই দেশ নির্বাচনের মাধ্যমে বিএনপির হাতে যদি দায়িত্ব আসে, এই দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাবে। ধন্যবাদ শেখ সাদী, মোস্তফা কামাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল, দেখা হতে পারে সেই অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।